ক্যাম্পাস লাগে না, ভারতের বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না। ব্যাপারটা হয়েছে কি জানেন, হাসিনাকে আমরা দাঁড়াই দিছি না, হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। তার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায়, দেখা যায় হাসিনাকে ঢুকানো যায় কিনা। সুতরাং দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। আমরা যে গণ অভ্যুত্থান ঘটাইলাম, এখনো অনেক ভাইয়ের চোখ নাই, হাত নাই, পা নাই, অনেকে কবরে। এগুলোর জন্য ওদের মায়া কান্না হয় না, ওদের মায়া কান্না হয় ওরা আবার ক্ষমতায় আসবে সেজন্য। সেই সাথ আমরা গ্রহণ করতে দিব না। আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক। চট্টগ্রামে যে খুন করা হলো, আমরা সবাই রাস্তায় নেমেছি। সুতরাং দিল্লির ভাইয়েরা, দাদারা, আমরা গণ অভ্যুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না। ভারতের সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো, এটা চলবে না। মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশ। আমরা সবাই একটু হাতের ডান দিকে তাকাই, মাতৃভূমি না মৃত্যু। সুতরাং পাঁচাটার সুযোগ নাই, দালালি চলবে না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমি ফেসবুকে, ইউটিউবে ভিডিও বানাই, কিন্তু দেশের সাথে যখনই যেখানে দুর্দিন আসবে আমি সেখানে আপনাদের সাথে আসবো। আমি আপনারা যখন কোন সংস্থায় আন্দোলন করেন, তখন ছাত্রলীগের বিপক্ষে আমি ভিডিও বানাই, তখন আমি লাইভ টেক্সে ছিলাম। তখন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনাদের কাছে এসে আমি আশ্রয় পেয়েছিলাম। সুতরাং এখন আমি ঢাকাতে আছি, এই দেশের জন্য অলওয়েজ প্রস্তুত। সুতরাং আপনারা আমাদের ভাই, আমি আপনাদের ভাই, আপনাদের অলওয়েজ পাশে চাই। দিল্লি না ঢাকা। বন্ধুগণ, বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের মুসলিম, বাংলাদেশের বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশি। এই বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের সরকারই যথেষ্ট। দিল্লির কোনো মায়া কান্নার দরকার নাই। দিল্লিকে চোখে চোখ রেখে আঙুল তুলে বলবো, আপনি দেখুন আপনার মুসলমানদের কি অবস্থা। বাংলাদেশের কোন হিন্দুর ব্যাপারে আপনার নাক গলানোর দরকার নাই। তারা নিরাপদে আছে, তারা বাংলাদেশের গণ অভ্যুত্থানের পক্ষে আছে, তারা নিরাপদে থাকবে। এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফা। সামনে আসতে বলেন ভাই, সামনে আসতে বলেন। আসসালামু আলাইকুম। বারবার এই রাজু ভাস্কর্যে দাঁড়াতে হয় দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে, কখনো হাসিনার বিরুদ্ধে, কখনো হাসিনার দালালদের বিরুদ্ধে, কখনো দিল্লির দালালদের বিরুদ্ধে। আমরা বারবার দেখেছি আমাদের সাথে, আমি জন্মের পর থেকে যখন থেকে বোঝা শিখেছি, আমরা বারবার দেখেছি যে সরকার, আওয়ামী লীগ সরকারকে দেখেছি, অফকোর্স আওয়ামী লীগ সরকার সবসময় দিল্লি দালালি করে দিয়েছে। সবসময় আমাদের সমুদ্র বন্দর ভাড়া দিয়েছে, ভাড়া দেওয়া না, বন্ধক রেখেছে আমাদের সমুদ্র বন্দর। তার পরিবর্তে শুধুমাত্র দালালি করে গিয়েছে। আমাদের সাথে না তাদের প্রতিবেশীর সম্পর্ক ছিল কখনো, না তাদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক থাকে তা ছিল। আমাদের যে সরকার ছিল, আওয়ামী লীগের সরকার তো ছিল না, আসলে বলা যায় যে দিল্লির একটা দাবার গুটি ছিল, যারা শুধুমাত্র দিল্লির যে আধিপত্য সেটা বিস্তার করার চেষ্টা করেছে পুরো দেশ জুড়ে। বাংলাদেশ নিয়ে তাদের কোনো কনসার্ন ছিল না। আপনারা দেখেছেন বছরের পর বছর সীমান্ত হত্যা হয়েছে, কখনো আমরা চোখে চোখ রেখে বিচার চাইতে পারিনি। আপনি শুধু সীমান্ত হত্যা না, এই যে আমাদের সাথে যে অসম সম্পর্ক ছিল ভারতের, এর শহীদ হয়েছে আবরার পাহাড়। শুধুমাত্র বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতের দান হিসেবে, উপহার হিসেবে, আমরা কিন্তু রপ্তানি করি নাই, উপহার হিসেবে ইলিশ যায়। এটা নিয়ে একটা পোস্ট দিয়েছে বাংলাদেশের যে অসম পানি বন্টন, এটা নিয়ে পোস্ট দিয়েছে শুধুমাত্র একটা ফেসবুক পোস্টের জন্য। দিল্লির ক্ষমতা বাংলাদেশে এত বেশি ছিল, একটা ফেসবুক পোস্টের জের ধরে একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে। আমরা বলে দিতে চাই, এখন নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষও বেঁচে থাকে, এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশের দিল্লির আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না, হবে না। আমরা বলে দিতে চাই, আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশ নতজন হয়ে থাকবে, বাংলাদেশ আগের মতো আছে, আপনারা ভুল করছেন। আপনারা বাংলাদেশের সাথে
সাথে যদি বন্ধু রাষ্ট্র হিসেবে থাকতে চায়, বন্ধু রাষ্ট্র তো আসলে কখনো ছিলই না, বারবার বন্ধু রাষ্ট্র বলছে কিন্তু কখনো ছিল না। যদি প্রতিবেশী হিসেবে থাকতে চায়, প্রতিবেশী হিসেবে থাকুন, আমাদের ঘরের ব্যাপারে আপনার নাক গলানোর কোনো দরকার নাই। আমরা চাই প্রতিবেশীর ঘরের বাইরে থাকুন, সীমানার বাইরে থাকুন। যদি সীমানা দিয়ে পা গলানোর চেষ্টা করেন, মনে রাখবেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জেগে আছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রক্তের একটা বিন্দু থাকা পর্যন্ত দিল্লির আধিপত্য মেনে নেবে না, নেবে না, নেবে না। ইনকিলাব জিন্দাবাদ। বন্ধুগণ, একটি রাষ্ট্র কখনোই তার রাষ্ট্রে অবস্থিত অন্য একটি রাষ্ট্রের হাই কমিশনে হামলা চালাইতে পারে না। আমরা দেখলাম হামলার প্রায় 6 ঘন্টার বেশি অতিবাহিত হওয়ার পরেও দিল্লির পক্ষ থেকে কোন রকমের কোন অনুতপ্ততা লক্ষ্য করা গেল না। আমরা বাংলাদেশের ছাত্র জনতা স্পষ্ট বলে দিচ্ছি, দিল্লি যদি এই ঘটনার জন্য মাফ না চায় এবং দিল্লি যদি আগ্রাসন বন্ধ না করে, পরবর্তীতে আমরা যেমন করে পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি, এরপরে দিল্লির জিঞ্জির ছিন্ন করা হবে। মনে রাখবেন, ফেলানি আমাদের বোন, আপনার আমাদের ভাই, তাদেরকে আমরা ভুলে যাই নাই। তাদের চেতনা, তাদের স্পিরিট এখনো আমাদের মধ্যে কাজ করে। সুতরাং আমরা লক্ষ্য আপনারা লক্ষ্য ফেলানি হতে প্রস্তুত আছি। বন্ধুগণ, আজকে এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য দিবেন বোরহানউদ্দিন কলেজের ছাত্র ইব্রাহিম নীরব। বন্ধুগণ, আজকে ভারতের আগরতলায় আমাদের উপ হাই কমিশনের উপর যে হামলা হয়েছে, সেটা আমাদেরই আঘাত উপর আমাদের উপরে আঘাত করেছে ভারত। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে ভারতের হাই কমিশন কে জরুরি তলব করতে হবে এবং এই অন্যায় ঘটনার দ্রুত বিচার করতে হবে। ভারতকে সাবধান করে দিতে চাই, বাংলাদেশের জনগণ হাসিনাকে দাঁড়াইতে পারছে, আপনাকেও দাঁড়াতে পারবে। এই দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা। ধন্যবাদ সকলকে। এখন বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তাহমিদ আল মুদাসসির চৌধুরী। বক্তব্য দিচ্ছেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বলেছিলেন, বাংলা হচ্ছে বলগাটপুর, মানে বিদ্রোহের নগরী। যখন দিল্লি থেকে এখানে শাসক পাঠানো হতো, তখন প্রত্যেকে বাংলায় আসার পর বিদ্রোহ করত, কেউ দিল্লির গোলামি মানে নাই। ঐতিহাসিক ভাবে আমরা কখনো দিল্লির গোলামি মানি নাই, কখনো মানব না। একটা সভ্য দেশে কখনো কোন কনসুলেটে হামলা হইতে পারে না। ভারতকে তাদের সভ্যতা নতুন করে শিখাইতে হবে তাদের মানুষদেরকে। ভারত আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে শুনাইতে আসে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা। তার দেশে ধর্মীয় স্থাপনার জন্য মানুষ হত্যা করা হয়, ধর্মীয় স্থাপনার নিরাপত্তার জন্য সংখ্যালঘুদেরকে রক্ত দিতে হয়, তারা আমাদেরকে জ্ঞান দিতে আসে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তোমরা নিজেদেরকে সামলাও। বাংলাদেশ নিজেদেরকে সামলাইতে পারে। আমরা ব্রিটেনের গোলামি মানি নাই, পিন্ডির গোলামি মানি নাই, দিল্লির গোলামি আমরা মানব না। যতবার আমাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ আসবে, ততবার আমরা রক্ত দিব। হোক সেটা 47, হোক সেটা 71, হোক সেটা 82। আমরা 24-এ রক্ত দিয়েছি, আমরা বারবার স্বাধীনতার জন্য রক্ত দিব। দিল্লিকে সাবধান করে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দিল্লি না ঢাকা। বন্ধুগণ, আমরা দেখেছি ভারতের নিম্নবর্ণের হিন্দুরা এবং দলিতরা কি পরিমাণে নির্যাতনের শিকার ভারতে হয়। ভারতের দলিতদেরকে নির্যাতন করার পরে দিল্লি আমাদেরকে শিখাইতে আসে আমাদের নাকি হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। আমরা দেখেছি গত 16 বছর আওয়ামী লীগ রেজিমে বাংলাদেশের হিন্দুরা নানাভাবে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে,
এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই সকল হিন্দুদের উপরে গুম, খুন এবং নির্যাতনের বিচার চাই। বন্ধুগণ, আজকের এই সমাবেশে এখন বক্তব্য দিবেন আসাদ বিন রনি। বক্তব্য দিচ্ছেন আসাদ বিন রনি। সংগ্রামী উপস্থিত বন্ধুগণ, বাংলাদেশে খুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ভারতের অগ্রসরের পতন হয়ে গেছে। ভারতের কোন দাদাগিরি এই নতুন বাংলাদেশে আর চলবে না। যারা বিভিন্ন ভাবে ভারতের পায়ে তারা করতে চান, ভারতের দালালি করতে চান, তাদেরকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আপনারাও ভারতের পুরুষদের মতো পালিয়ে যান। আপনার জায়গায় এই তরুণদের বাংলাদেশে হবে না। বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি মমতা ব্যানার্জি বলছেন যে বাংলাদেশে নাকি শান্তি রক্ষা মিশনের বাহিনী দরকার। মমতা ব্যানার্জিকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশের শান্তি রক্ষা মিশনের কোন বাহিনীর দরকার নাই। বাংলাদেশের সেনাবাহিনী সারা পৃথিবীতে শান্তি রক্ষা করে চলে, বরঞ্চ ভারতের শান্তি রক্ষার দরকার আছে। ভারতের মুসলমানরা নিরাপদ নয়, ভারতের খ্রিস্টানরা নিরাপদ নয়। আমরা দেখেছি মণিপুরে ভারতের সন্ত্রাসী সেনাবাহিনী কিভাবে খ্রিস্টানদের উপর পরিকল্পিত হত্যাযজ্ঞ চালিয়েছে। আমরা দেখেছি তারা মণিপুরে কিভাবে নারীদের উপর তারা ভিডিও করে ওপেন নির্যাতন চালিয়েছে। তারা আজকে আবার আমাদেরকে নিরাপত্তার সবক দিতে আসে। রিপোর্ট করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘুরা সব থেকে বেশি নিরাপত্তা বোধ করে। অতএব কোন পুলিশই এই ইন্ডিয়ার মিথ্যা বনক মিডিয়ার কোন অপপ্রচার দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আমরা 24-এর গণঅভ্যুত্থান বিপ্লবীরা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ এবং বদ্ধপরিকর। আমাদেরকে দাবিয়ে রাখা চাও না, দিল্লির চোখ রাখানি আর বাংলাদেশের চলবে না। আগামীর বাংলাদেশ তরুণরা চোখে চোখ রেখে কথা বলবে, চোখে চোখ রেখে আমাদের ন্যায্য পাওনা, ন্যায্য ইচ্ছা আদায় করে আগামী সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করা হবে। বন্ধুগণ, বন্ধুগণ, ভারতীয় আগ্রাসনবাদীদের আগরতলার উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য দিবেন বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী সিনথিয়া জাহিন আয়শা। সংগ্রামী সহযোগিতা ভাই ও বোনেরা, আমরা বিগত বছরগুলোতে দেখেছি বাংলাদেশের সরকার ব্যবস্থা ছিল, কিন্তু সেটা বাংলাদেশের জনগণের জন্য না। ভারতকে কিভাবে বাংলাদেশ থেকে সহযোগিতা দেওয়া যায়, কিভাবে ভারতের এজেন্ট হিসেবে কাজ করা যায়, সেই জন্য ছিল। আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিবাদী, সেই ভারতের দালালদেরকে বিতাড়িত করেছি। এই সমাবেশ থেকে বলতে চাই, ফ্যাসিবাদীরা, ভারতের দালালেরা বাংলাদেশে ঠাঁই হয় নাই। এখনো যারা দেশের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী তারিকুল ইসলাম। আরে ভাই দরদ দেখাইলেন আপনি ফাইনাল। প্রিয় সংগ্রামী বাংলাদেশিরা, গত 5ই আগস্টে ভাই উনি যে মাইক্রোফোন আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে এই বাংলাদেশ থেকে ভারতীয় কর্তৃত্ববাদের পতন হয়েছিল। কিন্তু আমরা দেখেছি ভারতের যেখানে পার্শ্ববর্তী দেশ হিসেবে সবচেয়ে বেশি সীমানা বেষ্টিত দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ানোর কথা ছিল, বাংলাদেশের পক্ষে সে ভারত না দাঁড়িয়ে তারা সে খুবই শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছে। আমরা বলতে চাই, আপনারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান করবেন না। ধীরে ধীরে বাংলাদেশের জনগণকে ভারত ইচ্ছাকৃতভাবে ভারত বিদ্বেষী জনগোষ্ঠীতে পরিণত করছে। আমরা দেখেছি ছোটখাটো ইস্যুতে ভারত দিনকে দিন বাংলাদেশকে ভারত বিদ্বেষী করে তুলছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশে আর কখনো শেখ হাসিনার মতো কোন দাস তৈরি হবে না যারা বাংলাদেশকে ভারতের চাকরে পরিণত করবে। এই বাংলাদেশে আর কখনো কোন শেখ হাসিনা তৈরি হতে দেওয়া হবে না। এই বাংলাদেশে আর কখনো কোন শেখ হাসিনা ফিরে আসবে না। এই বাংলাদেশে কখনো আর আওয়ামী লীগ ফিরে আসবে না। যদি আওয়ামী লীগ ফিরে আসে, যদি শেখ হাসিনা ফিরে আসে, তাহলে এই বাংলাদেশে আব্রতের জন্ম হবে। এই বাংলাদেশে আবু সাইদ করে উঠবে। এই বাংলাদেশে আবু সাইদ মুক্তরা 24-এর সৈনিকেরা তারা বারবার রাজপথে বুক চেপিয়ে দিবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আমরা বলতে চাই, আজকে আমরা লক্ষ্য করলাম আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা চালানো হয়েছে। এটি সরাসরি বাংলাদেশের সাথে ভারত যুদ্ধ ঘোষণা করেছে। সেখানে আমাদের শান্তি সম্প্রীতি বজায় রাখার কথা, সেখানে ভারত শান্তি সম্প্রীতি বজায় রাখার পরিবর্তে বাংলাদেশের সাথে আমার এক দ্বন্দ্ব তৈরি করেছে, যার কারণে এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমাদের যে সম্প্রীতির জায়গা ছিল সেটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে। সুতরাং আমরা বলতে চাই, আপনারা দ্বন্দ্ব তৈরি করবেন না, বিদ্বেষ তৈরি করবেন না, শান্তিপূর্ণ অবস্থান করুন। আমাদেরকে কখনো শান্তি শিখানো লাগবে না। ভারত থেকে আমরা কখনো শান্তি শিখবো না। এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশ 24 পরবর্তী স্বাধীন বিপ্লবী তরুণ প্রজন্মের বাংলাদেশ। এই বাংলাদেশে গত 53 বছরে ভারত যেভাবে সংখ্যালঘু কার্ড খেলেছে, এই সংখ্যালঘু কার্ড দিয়ে বাংলাদেশের মধ্যে আর কখনো হিন্দু মুসলিম বিভেদ তৈরি করা যাবে না। বিপ্লবী ছাত্র তরুণ জনতা আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের শেষ বিন্দু রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করে যাবো ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই আজাদি না গোলামি, গোলামি না আজাদি, এই গোলামি না আজাদি, এই দিল্লি না ঢাকা। সবাইকে বিপ্লবী সালাম। বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন সমাপনী বক্তব্য দিবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গণঅভ্যুত্থানের ছাত্র নেতা আরিফ সোহেল। এখন বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক মাহিন সরকার। বক্তব্য দিচ্ছেন মাহিন সরকার। ভাল লাগলে দেখেন, না ভালো লাগলে মাইক্রোফোন নিয়ে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 24-এর গণঅভ্যুত্থানের ঢেউ আপনারা জানেন, সেই ঢেউ ভারত হয়ে পাকিস্তান হয়ে সমগ্র বিশ্বের নিপীড়িত মানুষের মনে আশা জাগিয়েছিল। সেই গণঅভ্যুত্থানের সকল শহীদের রক্তের শপথ যদি ভারত কিংবা আরো শক্তিশালী কোন দেশ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে রক্তচক্ষু দেখায়, তখন আমরা আবার রুখে দাঁড়াবো। সংগ্রামী ভাই বোন বন্ধুগণ, আজকে এই সমাবেশ হচ্ছে, আমাদের বিক্ষোভ সমাবেশ হচ্ছে বাংলাদেশে যারা বাস করে। আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, প্রত্যেকের পরিচয় এক এবং অভিন্ন, এবং সেটা বাংলাদেশে। এইখানে বারবার
সংখ্যালঘু কার্ড খেলা চলবে না। ভারতের মোদী সরকারকে বলতে চাই, মোদী সরকার কিন্তু এই গণঅভ্যুত্থানের ফলে উৎখাত করা হাসিনাকে আশ্রয় প্রদানের মাধ্যমে চূড়ান্তভাবে লেজিটিমেসি হারিয়েছে। একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন, ডেপুটি হাই কমিশন, আমরা দেখেছি কলকাতা হাই কমিশনের সামনে তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে। ঢাকা থেকে কিন্তু পাল্টা স্টেটমেন্ট দিয়েছে। আজকে দেখলাম আগরতলায় যে ডেপুটি হাই কমিশন ছিল, সেই হাই কমিশনের ভেতরে ঢোকে বাংলাদেশিদের ধরে ধরে পেটানো হয়েছে। আমরা বলতে চাই, পাল্টা স্টেটমেন্ট যেন বাংলাদেশের এই গণঅভ্যুত্থানকারীদের পক্ষে থেকে না যেতে হয়, তাহলে কিন্তু মুরগির গলা চাপ দিয়ে ধরা হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ,